জাতীয় নির্বাচনে সরাসরি অংশ নিতে খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, সুস্থ থাকলে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নিতে পারেন। দেশে দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের তাগিদ দেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হকের রিপোর্ট। দীর্ঘ 2 দশক পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে তার সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা, যেখানে সমসাময়িক রাজনীতি ও বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তারেক রহমান। ইঙ্গিত দিয়েছেন শীঘ্রই দেশে ফেরার সময় তো চলে এসছে, মনে হয় ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব। সেটা কবে আমরা কি জানতে পারি? দ্রুতই, মনে হয় দ্রুতই ইনশাআল্লাহ। আসছে ফেব্রুয়ারিতে বহুল প্রত্যাশিত নির্বাচনের সময় দেশের জনগণের পাশেই থাকার ইচ্ছা প্রকাশ করেন তারেক রহমান। জানান, ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী তারা কিছু দলকে নিয়ে বিএনপি বিরোধী একটি জোট করার ইঙ্গিত দিচ্ছে, সেটিকে মানে আপনারা কি উদ্বেগ হিসেবে দেখেন? মানে আপনারা কিভাবে দেখেন সেটা? না, কেন? ইলেকশন হলে তো ইলেকশনে প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? যে যত দ্রুত নির্বাচনটি হবে তত দ্রুত দেশের মধ্যে একটি স্থিতিশীলতা আসবে। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগেরও জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের কাছে এরকম যখন অনেক অভিযোগ এসেছে, আমরা অভিযোগগুলো তদন্ত করেছি। তদন্ত করার পরে আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। প্রচার করেছে যে বিএনপির লোকজন দখল করতে গিয়েছে, এরকম ঘটনা প্রচুর ঘটেছে। আপনি যেই কথাটি বললেন সেরকমও কিছু ঘটেছে ঘটনা, এবং সে কারণেই আমরা আমাদের অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি। তারেক রহমান কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়েও। এখানে কারোর ভূমিকাকে ছোট না করে তিনি বলেন, এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আমি মনে করি জুলাই আগস্ট মাসে এসে জনগণ সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে অংশগ্রহণ করেছে। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। দল হিসেবে আওয়ামী লীগ অপরাধ করলে তাদের বিচার হওয়া উচিত বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে, দেশের আইন সিদ্ধান্ত নেবে। বিগত সময়ে গণমাধ্যমের মুখোমুখি কেন হননি সে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সাক্ষাৎকারে। জনগণের যার প্রতি সমর্থন আছে সেরকম মানুষকে দেখেই আমরা নমিনেশন দেব। শফিকুল হক, ৭১। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি ফেব্রুয়ারি নির্বাচন বানচালের চেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক যুব ঐক্যে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আরপিও সংশোধন করেই জাতীয় নির্বাচনের দিন গণভোটের আয়োজন, সময় সাশ্রয় ও রাষ্ট্রীয় সম্পদ অপচয় রোধ করা যেতে পারে। বিভিন্ন দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী নির্বাচন সুষ্ঠু করতে এসবই সরকারের মূল চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগ প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ নয়, বিচারিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেওয়া উচিত। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি দিন দিন দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানালেন, এটাই জাতির সামনে এখন বড় চ্যালেঞ্জ। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হওয়া উচিত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কে দায়ী রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। জনগণ তো ৫ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে এই দেশে ফ্যাসিবাদী শক্তির কোনো রাজনীতি তারা চায় না।
জনগণের বিষয় নির্ধারিত। জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয়, সেটা হচ্ছে নির্বাচন। তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সোমবার গণমাধ্যম সম্পাদকদের সাথে সংলাপের আগে ও পরে তিনি কথা বলেন। সিইসি বলেন, অংশীজনদের সাথে সংলাপে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ইসির কাজ সহজ করে দিয়েছে। ঐক্যমত কমিশনের সাথে সংলাপ শেষে রাজনীতিবিদদের আলোচনা শুরু করবে ইসি, বলেন সিইসি। সোমবারের সংলাপে ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ইসির সামনে বেশ কয়েকটি পরামর্শ তুলে ধরেন। মনোনয়ন বাণিজ্য বন্ধ, ভোট কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের কাজ করার সুযোগ দেয়া, ভোটের দিন নাগরিকদের যে কোনো অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি সহ নির্বাচনের আগে ও পরে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানান তারা। সকল গণমাধ্যমই যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়, তাহলে আসলে ডিসইনফরমেশন, এআই অথবা ষড়যন্ত্র, যেটি দিয়ে আসলে মূলত পুরো সিস্টেমটাকে অন্যদিকে নিতে পারে, সেই বিভ্রান্ত করতে পারে, সেরকম ব্যবস্থার জন্য এটি একটি আমাদের নিজস্ব দায়িত্ব। আর সর্বশেষ আমরা নিরাপত্তা চাই। আমরা একটা রেগুলার ট্রান্সপারেন্ট ওয়েতে আগাতে চাই। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়, এবং এটা আই মিন ইট, যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়, তাহলে আসলে ডিসইনফরমেশন, এআই অথবা ষড়যন্ত্র, যেটি দিয়ে আসলে মূলত পুরো সিস্টেমটাকে অন্যদিকে নিতে পারে, সেই বিভ্রান্ত করতে পারে, সেরকম ব্যবস্থার জন্য এটি একটি আমাদের নিজস্ব দায়িত্ব। আর সর্বশেষ আমরা নিরাপত্তা চাই। আমরা একটা রেগুলার ট্রান্সপারেন্ট ওয়েতে আগাতে চাই। আমি এই ইলেকশনটাকে আমরা অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল করতে চাই। আমরা চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু যাতে না হয়। আমাদের কোনো মিডিয়ার এন্ট্রি রেস্ট্রিকশন করার কোনো উদ্দেশ্য এখানে কাজ করে নেই। ইট ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট ইন দ্যার ভিউ। এই যে কারণ ওই দিনের জন্য প্রিসাইডিং অফিসার সর্বেসর্বা। জাতীয় নির্বাচন নিয়ে ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের সাথে সকালে আলোচনা হয়েছে। বিকেলে প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সাথে আবার বসবেন সিইসি সহ অন্য 4 কমিশনার। দর্শক, এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী ফারজানা আক্তার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ফারজানা, একটু জানতে চাই, সকাল থেকে এ পর্যন্ত গণমাধ্যম সম্পাদকদের সাথে কি কি আলোচনা হলো, আর এমন কোনো প্রস্তাব কি এসেছে কিনা নতুন, যেগুলো আগে আসলে প্রস্তাব করা হয়নি, এমন কোনো প্রস্তাব রয়েছে কিনা, আর সিইসির বক্তব্যটা বিস্তারিত একটু আপনার কাছ থেকে জানতে চাই। ন্যান্সি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন যে সংলাপ শুরু করেছিল, সেই সংলাপের আজ দ্বিতীয় দিন, এবং সকাল 10:30টায় ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সাথে নির্বাচন কমিশন সংলাপ করে এবং প্রায় 2টা পর্যন্ত সেই সংলাপটি চলে। এবং এই সংলাপে কিন্তু আমরা দেখেছি যে নানা যে দিক নির্দেশনা বা নির্বাচন কমিশন কিভাবে নির্বাচনকে সুষ্ঠু করতে পারে তার জন্য বিভিন্ন যে পরামর্শ সেটি উঠে এসেছে। এবং কয়েকজন যারা প্রতিনিধি এসেছেন ইলেকট্রনিক মিডিয়া, তারা এমনটিও বলেছেন যে এর আগেও তারা এ ধরনের বিভিন্ন পরামর্শ দিয়েছিল কমিশনকে, কিন্তু তা আসলে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। তারা আশা করছেন এবার যেহেতু একটি পরিবর্তিত সময় এবং এই গণঅভ্যুত্থানের পর যেহেতু মানুষের ভোটের অধিকার নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে, তারা আশা করছেন যে এবার সেই পরামর্শগুলো নির্বাচন কমিশন হয়তো বা বাস্তবায়ন করবে। এবং পরামর্শগুলো যদি বলি, সেটি হচ্ছে প্রথমে যেটি এসেছে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা। এক্ষেত্রে প্রতিনিধিরা বলেছেন একটি দল থেকে একজনকে মনোনয়ন দিতে, সেক্ষেত্রে তাহলে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা যেতে পারে। পাশাপাশি এমন একটি প্রস্তাবও কিন্তু এসেছে যে নির্বাচন কমিশনারদের মন্ত্রীদের উপর পদমর্যাদা দেয়া যেতে পারে। পাশাপাশি তারা বলেছেন যে নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন রিটার্নিং কর্মকর্তা হিসেবে, সেখানে যাতে নির্বাচন কমিশনের কর্মকর্তারাই যাতে এই দায়িত্বটি পালন করতে পারে। তারা বলছেন যে যারা আসলে সারা বছর যারা এই নির্বাচনের কর্মযজ্ঞের সাথে জড়িত থাকে, তারা যদি এই দায়িত্বটি পালন করে তাহলে সেটি আরও সুষ্ঠুভাবে আসলে তারা পালন করতে পারবেন। পাশাপাশি তারা আরও যেমনটি বলেছেন যে বিগত 3টি নির্বাচন যেসব কারণে বিতর্কিত হয়েছিল এবং গণমাধ্যমের যে কাজের যে পরিবেশ বা গণমাধ্যমকে ভোটের দিন কেন্দ্রে প্রবেশ করা সহ
বিভিন্নভাবে কিন্তু বাধা দেওয়া হয়েছিল বিগত 3 নির্বাচনে। এই বিষয়টি কিন্তু তারা বেশি করে তুলে ধরেছেন। তারা যেমনটি বলছেন যে ভোটের দিন বা ভোটের সময়, ভোটের আগে পরে গণমাধ্যমের যারা কাজ করছেন, যারা সংবাদকর্মী রয়েছেন, তাদের প্রবেশে কোনো ধরনের বাধা যাতে না দেওয়া হয়। তারা বলছেন যে গণমাধ্যম তাদের কাজ যত সঠিকভাবে করতে পারবে বা তারা যদি অবারিত বিচরণ করতে পারে, তাহলেই আসলে কোনো ধরনের অনিয়ম তেমন একটি হতে পারবে না। কারণ তারা যেমনটি বলছেন বা সবাই যেমনটি মনে করে যে আসলে গণমাধ্যম দর্পণ, এবং বারবারই কিন্তু এই কথাটি উঠে এসেছে যাতে গণমাধ্যমের প্রবেশ অধিকার নিশ্চিত করা যায়। পাশাপাশি তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা আসলে বিগত 3 নির্বাচনে চলে গিয়েছিল, সেটি ফেরাতে নির্বাচন কমিশনকে কাজ করতে হবে। এবং প্রধান নির্বাচন কমিশনার সে প্রেক্ষিতে বলেছেন যে তারা জাতির কাছে দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে, এবং তারা প্রধান নির্বাচন কমিশনার এবং সহ বাকি কমিশনাররা বলেছেন আজ যেই আলোচনা হয়েছে সেগুলোকে মাথায় রেখে তারা কাজ করবেন। ন্যান্সি। ফারজানা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে ফারজানা আক্তার আমাদেরকে জানাচ্ছিলেন যে সকালে নির্বাচন কমিশন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে সিইসির যে বৈঠক হয়েছে সেই বৈঠকের বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরের সংবাদে। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। আগামী 14 অক্টোবর পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে যে দিন অভিযোগ আনা হয়েছে সেগুলো হচ্ছে জুলাই আন্দোলন চলাকালে ওবায়দুল কাদেরের সাথে বসে উস্কানিমূলক বক্তব্য দেয়া, বৈঠক করে আন্দোলনকারীদের হত্যার ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা। বিচার নিয়ে সংশয়ের সুযোগ নেই জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জাতির কাঙ্ক্ষিত সময়ে জুলাই হত্যার বিচার শেষ হবে। এই সপ্তাহে গুমের প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদনও প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানান তাজুল ইসলাম। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং তাদের যুগ্ম মহাসচিব মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও 3 জন নেতার বিরুদ্ধে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। আপনারা জানেন যে আমাদের তদন্ত সংস্থা যে তদন্ত রিপোর্ট এখানে দাখিল করেছেন, সেখানে তারা সুস্পষ্টভাবে তথ্য প্রমাণাদি উপস্থাপন করেছেন। দর্শক, ট্রাইব্যুনালের আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সৈকত, একটু জানতে চাই ট্রাইব্যুনালে কোন কোন মামলার কার্যক্রম চলছে, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। যে বিষয়টি বলতে চাই যে আজকে 2টি গুরুত্বপূর্ণ মামলা ট্রাইব্যুনালেতে চলছে। একটি মামলা জুলাই অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বা মামলার শেষ সাক্ষী, তিনি যেহেতু টানা 3 দিন জবানবন্দি দিয়েছিলেন এবং তাকে রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তাকে জেরা কার্যক্রম চালাচ্ছেন এবং 12:15টার দিক থেকে তিনি জেরা কার্যক্রম শুরু করেছেন এবং সেটা এখনও অব্যাহত রয়েছে। যেহেতু 3 দিন জুলাই অভ্যুত্থানের মামলায় তিনি আলমগীর হোসেন যেহেতু তদন্ত কর্মকর্তা কি বিষয়ে উঠে এসেছেন, শেখ হাসিনা কিভাবে নির্দেশ দিয়েছেন এবং কার সাথে অডিও বার্তায় কথা বলেছেন, ভিডিও বার্তা কি বলেছেন, এর বাইরে পুলিশের সদস্যরা কিভাবে গুলি চালিয়েছেন, কোথায় বৈঠক করেছেন, সেই বিষয়গুলো তিনি বলেছেন। এর বাইরে বিবিসি, আল জাজিরার যে প্রতিবেদন সেগুলো তিনি তুলে ধরেছেন। এইসব বিষয়ই কিন্তু আমির হোসেন তাকে জেরা করছেন। এর বাইরে একটি বিষয় যে যেই মামলার যে আসামি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, পরে যিনি রাজসাক্ষী হয়েছেন, সেই চৌধুরী আব্দুল্লাহ মামুনকে আসামি পক্ষের আইনজীবীর দাবি এইখানকার যে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তিনি পরিচিত করেছেন। এর পাশাপাশি তদন্ত প্রসিকিউশনের যারা সদস্য তারা তাকে পরিচিত করেই কিন্তু এই মামলায় তাকে রাজসাক্ষী করেছেন এবং অন্য 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল তাকে ফাঁসাতেই তাকে এই মামলায় রাজসাক্ষী করা হচ্ছে। এইসব বিষয়ে আসামি পক্ষের আইনজীবী দাবি করলেও মামলার তদন্ত কর্মকর্তা তিনি বলেছেন না, এইসব বিষয় সত্য নয়, তিনি এইসব বিষয়ে তিনি অসত্য
বলেছেন। এখন যারা কার্যক্রম অব্যাহত রাখেছেন এর বাইরে মাহবুল আলম হানিফ, যাকে নতুন একটি মামলায় কুষ্টিয়ায় 6 জনকে হত্যার যে ঘটনা, যে মামলার ছাড়াও আরও 2টি অভিযোগ, সে মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে যে অভিযোগ আমলে নিয়েছে আগামী 14 অক্টোবর, তাদের বিরুদ্ধে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি, তিনি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। যদিও ওই 4 জন আসামি পলাতক রয়েছেন, তাদের ব্যাপারে পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবেন এবং কি দিবেন সেই বিষয়গুলো প্রসিকিউশন বলবে। তবে আজকে চিফ প্রসিকিউটর যেহেতু তাজুল ইসলাম, তিনি এই মামলার বিষয়ে কথা বললেন এবং হানিফের বিষয়ে কি কি অভিযোগ সেই বিষয়ে বললেন সব মিলিয়ে, এবং তিনি যে বিষয়টি বলেছেন যে এই সপ্তাহে 2টি গুমের বিষয়ে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। আমরা যতটুকু জেনেছি আগামীকাল 2টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দেওয়া হবে, সেই বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে ট্রাইব্যুনালের সর্বশেষ তথ্য। ন্যান্সি। সৈকত, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের বিভিন্ন মামলার খবরাখবর জানাচ্ছিলেন সৈকত সাদিক। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের বিজ্ঞানীরা পদোন্নতির জন্য গবেষণা করেন, কিন্তু সেটা কাদের জন্য করছেন এবং বাজার উন্নয়নে কি ভূমিকা রাখবে সেদিকে মনোযোগ দেন না। তাই এতে অর্থ এবং অবকাঠামোর অপচয় হচ্ছে, যা খুবই দুঃখজনক। এই কথা বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর একটি হোটেলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত রিসার্চ টু মার্কেট শীর্ষক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। বিজ্ঞানীদের গবেষণা যেন স্থানীয় এবং রপ্তানি বাজার দখলে নিতে পারে, সেজন্য বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আগামীতে এলডিসি চ্যালেঞ্জ আছে, এটা মোকাবেলায় পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। তিনি বলেন, বিভিন্ন খাতে গবেষণা সহায়তা দিতে সরকার প্রস্তুত, এজন্য বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে, কেননা বেসরকারি খাতের অংশগ্রহণ ছাড়া কোনো গবেষণায় সাফল্যের মুখ দেখবে না বলেও জানান উপদেষ্টা। বিজ্ঞানীরা আমি দেখেছি খালি বিদেশে গিয়ে একটা পাবলিকেশন দরকার। দিস ইজ আই ডোন্ট থিঙ্ক ইজ এ ভেরি গুড আইডিয়া। পাবলিকেশন দরকার আছে, কিন্তু পাবলিকেশনটা হলো প্রমোশনের জন্য। কিন্তু আপনি যে শিখে আসছেন একটা সেমিনার থেকে, ওই জিনিসটা ডিসেমিনেট করে এটা কীভাবে কাজে লাগাবেন, আপনি ব্যবসায়ী মার্কেট হিসেবে আলাপ করবেন, তা না খালি হলে আমি একটা পাবলিকেশন করব। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলমল গ্রুপের তৈরি পোশাক কারখানা আয়েশা ক্লোথিংয়ে আগুন লেগেছে। সোমবার আর সোয়া 12টায় লাগা আগুনের খবর পেয়ে এ পর্যন্ত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জাহিদুল ইসলাম অনিক। অনিকের কাছে যাচ্ছি। অনিক, একটু বলবেন আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, কি অবস্থা, ক্ষয়ক্ষতির খবরাখবর কি জানতে পেরেছেন কিনা, কিভাবে আগুন লেগেছে সেটাও একটু বলবেন। নেন্সি, আমি এই মুহূর্তে আছি জামগড়ার চৌরাস্তা এলাকা। আপনার জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকাল 12:30টার সময় এখানে যে পলমল কারখানাটি রয়েছে, সেটির যে আয়েশা ফেব্রিক্স, সেই কারখানাটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু 12:15টার সময় খবর পান যে এখানে আগুনের সংবাদটি পেয়ে কিন্তু তারা 12:30টার মধ্যে উপস্থিত হন এবং প্রথমে কিন্তু 2টি ইউনিট কাজ করে। তারপরে আগুনের ভয়াবহতা বাড়ার কারণে কিন্তু এখন কিন্তু ইতিমধ্যে 9টি ইউনিট এখানে কাজ করছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ভবনটি কিন্তু প্রায় 8 তলা এবং সেটির যে দোতলা, সেটির জানালাগুলো কিন্তু ভেঙে সেখানে কিন্তু নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিস এর পাশাপাশি এখানকার যারা শ্রমিক ছিলেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে যৌথ বাহিনী, সেনাবাহিনী, তারাও কিন্তু একই সাথে কাজ করছে। আপনাকে জানিয়ে রাখি এই কারখানাটিতে কিন্তু গেঞ্জি উৎপাদন হতো, যেটি ফেব্রিক্স, সেই প্রথমে দোতলার ফেব্রিক্স এর যে কারখানাটি রয়েছে সেই। দর্শক, অনেক আমাদের ঢাকার আশুলিয়ার জামগড়া থেকে জানাচ্ছিলেন সেখানে আয়েশা ক্লোথিংয়ে যে আগুন লেগেছে সেই খবরাখবর এবং ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। আজ বিশ্ব বসতি দিবস। নানা আয়োজনে দিনটি উদযাপন করছে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সকালে ঢাকার আগারগাঁওয়ে একটি র্যালি বের করা হয়। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে বসতি মেলা ও আলোচনা সভার। মেলায় গৃহায়ন সংশ্লিষ্ট সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। নানা ধরনের নির্মাণ সামগ্রীতে সাজানো হয়েছে স্টলগুলো। আলোচনা সভায় অংশ নিয়েছেন গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আইন মেনে ভবন নির্মাণে সবার প্রতি আহ্বান জানান বক্তারা। শাটডাউন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাজেট পাশ না হওয়ায় বন্ধ হয়েছে দেশটির সরকারি কর্মচারীদের বেতন ভাতা। চাকরি হারানোর ঝুঁকিতে তারা। এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।
বিশ্লেষকরা বলছেন জটিলতা তৈরি হতে পারে রোহিঙ্গা অনুদান আসার ক্ষেত্রে, আর ব্যবসা বাণিজ্যের গতি হতে পারে ধীর। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সরকারি কর্মচারীদের বাজেট নিয়ে কংগ্রেসের সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার শাটডাউন সংকটের মুখোমুখি হয়েছে। বেতনবিহীন ছুটি বা বেকারত্বের পথে প্রায় 40%, অর্থাৎ 7.5 লাখের মতো ফেডারেল কর্মী। মার্কিন বাজেটের এই অচলাবস্থার প্রভাব এখন ছড়িয়ে পড়ার আশঙ্কা বৈশ্বিক অর্থনীতির নানা প্রান্তেও। আবারও বেড়ে গেছে স্বর্ণের দাম, আর 2 দশকের মধ্যে সর্বোচ্চ বার্ষিক পতনের পথে ডলারের দর। বাংলাদেশে এই শাটডাউনের প্রথম প্রভাব টের পাওয়া গেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজের কার্যক্রম সীমাবদ্ধ করার ঘোষণার মধ্য দিয়ে। বাংলাদেশের অর্থনীতির প্রধান 3 শক্তি তৈরি পোশাক শিল্প সহ রপ্তানি খাত, প্রবাসী আয়ের প্রবাহ ও আন্তর্জাতিক সহায়তার অনেকটাই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। সদ্যই রোহিঙ্গাদের জন্য মার্কিন এককালীন অনুদানেরও প্রতিশ্রুতি মিলেছে। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রে এই অচলাবস্থা চললে অনুদান পাঠানোর ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। এই যে $60 বিলিয়ন যে ফান্ডটা এখানে প্রমিস করা হচ্ছে, এটা ডিসবার্সমেন্টের নিয়ে কি জটিলতা হতে পারে নাকি আমরা জানি না। বিশেষত তৈরি পোশাকের সবচেয়ে রমরমা মৌসুম ক্রিসমাসের আগে এমন পরিস্থিতি ব্যবসায়িক অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে আশঙ্কা তার। শাটডাউন যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু বাংলাদেশের 3 রকম সমস্যা হচ্ছে। ক্রিসমাসের সামনে সবচেয়ে বেশি বেচা কেনা হয়, কনজিউমার্স পারচেজ কমে যাবে। তার মধ্যে কিন্তু রেডিমেড আরএমজি এখানে আমরা এফেক্টেড হতে পারি, আমাদের রপ্তানি কমতে পারে। দ্বিতীয়ত আপনার এখানে হচ্ছে যে আমাদের প্রচুর বাংলাদেশি আছে যেখানে যুক্তরাষ্ট্রতে থাকে এবং সরকারি কর্মচারী হিসেবে নিয়োজিত আছে এবং তারা কিন্তু রেমিটেন্স পাঠায়। তবে ততটা চিন্তিত নন কূটনৈতিক বিশ্লেষকরা। উভয় পক্ষের সঙ্গে নেগোশিয়েট করে এটা একটা সমাধানে দ্রুতই চলে যাবে। এইটার ইন্টারন্যাশনাল কোনো ইম্প্যাক্ট পড়বে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। আগের চাইতে যদি দীর্ঘ মেয়াদেও হয় তারপরও এটার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট খুব একটা পড়ার সম্ভাবনা নেই। প্রবাসীদের মধ্যে যারা সরকারি কাজ করেন তারা তো এফেক্টেড হবেন, কিন্তু প্রবাসী হিসেবে অতিরিক্ত কোনো রকম সমস্যার সম্মুখীন হবেন বলে মনে হয় না। তবে ডেমোক্রেট রিপাবলিক দুপক্ষের সমঝোতা না হলে খোদ যুক্তরাষ্ট্রে এখনো আশঙ্কা 2018 সালের শাটডাউনের তুলনায় অনেক বড় হতে পারে এই পরিস্থিতি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ভুয়া বাইং হাউসের প্রতারণা থামছেই না। 5 বছরে এদের দৌড়াতে বন্ধ হয়েছে অনেক তৈরি পোশাক কারখানা। আর্থিক ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার। এখনও আটকে আছে প্রায় 2000 কোটি টাকা। মালিকরা বলছেন লোভনীয় প্রস্তাব এলে সচেতন থাকতে হবে। অন্যদিকে দেশি বাইং হাউসগুলো সংগঠন বলছেন বিদেশিদের নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয় পৃথিবীর প্রায় 150 দেশে। এগুলো এলসির মাধ্যমে রপ্তানি হয় পরিচিত ব্র্যান্ড, অপরিচিত এবং সাধারণ মানের ক্রেতার কাছে। এই গার্মেন্টস মালিক বলছেন মাঝে মধ্যে ক্রেতা সেজে লোভনীয় প্রস্তাব নিয়ে আসেন প্রতারক চক্র। ফেব্রিক তারাই দিবে চায়না থেকে, তাদের নমিনেশন ছিল, ইভেন অ্যাক্সেসরিজ তারা দেবে। একদম আমাকে পরিশোধ করতে হতো, আমি শুধু পাইতাম সিএমটা, আমি যা প্রাইস চাইছি তাই দিবে। তখন আমার আবার খটকা লাগলো যে আসলে কি এত প্রাইস আছে নাকি। এক রিলেটিভ আছে আমার, ব্রাদার ইন ল থাকে ইংল্যান্ডে। আমি তাকে বললাম যে তুমি একটু ওই অফিসে যাও। তন্ন করে সে এই যে ইউগের যে অফিসের যে অ্যাড্রেস এটা খুঁজে পাইল না। পোশাক রপ্তানিকারক সংগঠন বিজিএমইএ তথ্য বলছে গেল 5 বছরে বাইং হাউসগুলোর প্রতারণার শিকার হয়েছে 526টি গার্মেন্টস, যেখানে অনাদায়ী পড়ে আছে প্রায় 2000 কোটি টাকা। চেষ্টা করতে হবে ওই কোম্পানির ক্রেডিট রেটিং নিতে। এটা ব্যাংক টু ব্যাংক হইতে পারে, আর ক্রেডিট রেটিং দেয় পৃথিবীর অনেক নাম করা কোম্পানি আছে, এগুলো খোঁজ খবর নেওয়া। আর এখন যেহেতু এলো তথ্য প্রযুক্তির যুগ, চাইলেই একটা বায়ার সম্পর্কে কিন্তু ধারণা নেওয়া যায়। পোশাক রপ্তানিকারক আরেক সংগঠন বিকেএমই এর অভিযোগ, দেশি বাইং হাউসগুলো সরকারের অনুমোদন নিয়ে ব্যবসা করলেও বিদেশিগুলো তা নেই। একটা ঘরের মধ্যে ওই কম্পিউটার একটা নিয়ে বায়ারের সাথে করেসপন্ডেন্স করে বাইং হাউস নিয়ে অর্ডার নিয়ে এসে ইয়েদের আমাদের প্লেস করবে, এরপরে এটা নিয়ে নানা জটিলতা তৈরি হলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা হতে পারে না। গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে বিদেশিদের ব্যবসা করতে হলে যথাযথ প্রক্রিয়া মেনে তাদের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসতে হবে। একটা বায়ার বন্ধ হওয়া বা একটা বায়ার কোলাপস করা মানে হচ্ছে ফ্যাক্টরিটার একটা বন্ধ হয়ে যাওয়া, কারণ এখানে আবার ডিউর পেমেন্ট থাকে, ফ্যাক্টরির আপনার এক্সপোর্ট বন্ধ হয়ে যায়। অর্থনীতিবিদরা বলছেন এ ধরনের প্রতারণা বন্ধে এবং টাকা উদ্ধারে দূতাবাসের সহায়তা নেওয়া যেতে পারে। যে দেশের ব্যবসায়িক পর্যায় থেকে এই ধরনের ফ্রড করা হয় তারা তো আসলে মানে একই রকম ভাবে
তাদের দেশের ভেতরেও আইনি প্রক্রিয়ার ভিতরে আসার কথা, সেই জায়গাটা আগাইতে হবে। এছাড়াও কিছু ব্র্যান্ড পণ্য নেওয়ার পর নিজেকে দেউলিয়া ঘোষণা করে। এতেও রপ্তানির বিপরীতে টাকা না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ে অনেক গার্মেন্টস। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। এবার বাংলাদেশের দিকে বিশেষ মনোযোগ রাশিয়ার। বিপুল পরিমাণে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। এর মাধ্যমে দুদেশের মানুষের সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করে এমন যে কোনো উদ্যোগ ইতিবাচক। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ দেশ রাশিয়া আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। রাষ্ট্রীয় খরচে দেশটিতে প্রায় ২৫০ বাংলাদেশি শিক্ষার্থীকে পড়াশোনার সুযোগ দিতে চায় রাশিয়া। পুরোপুরি বরফে ঢাকা দেশটির বেশ কিছু ইউনিভার্সিটি আছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে, তাই সে দেশে নিজেদের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। পৃথিবীর টপ ইউনিভার্সিটির ভিতর যে ইউনিভার্সিটিগুলো রাশিয়াতে আছে, সেখানে আসলে গভর্নমেন্ট একটা বিনামূল্যে সরকারিভাবে আমাদের পড়ার সুযোগ করে দিচ্ছে। আমার মাস্টার্স করার ইচ্ছা আছে রাশিয়াতে। রাশিয়ার টেকনোলজি অনেক অ্যাডভান্সড। মানুষ আগ্রহী, কারণ রাশিয়া হচ্ছে লিভিং কস্ট কম, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম, ইউনিভার্সিটিগুলো খুব ভালো রিসার্চ। ঢাকায় রাশিয়ান হাউসের ভারপ্রাপ্ত পরিচালক জর্জ লেৎসুসবায়া ৭১কে জানান, গত বছরের চেয়ে শতাধিক স্কলারশিপ বাড়িয়েছে দেশটি। স্কলারশিপের সংখ্যা বাড়ানো হয়েছে কারণ আমরা চাই বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরি হোক। এটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে। কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে রাশিয়া কাজ করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের দক্ষ করতে আমরা স্কলারশিপ বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছি। বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ মনে করেন, শিক্ষার্থী বিনিময়ের এই আয়োজন সকল দেশের সঙ্গে বাড়ানো যেতে পারে। রাশিয়া যদি প্রচুর পরিমাণে স্কলারশিপ দেওয়ার জন্য ব্যবস্থা করে বাংলাদেশের শিক্ষার্থীদের, সেটা কোনো খারাপ খবর না বলেই আমি মনে করি। বরং শুধু রাশিয়া না, রাশিয়া, চায়না, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যত হচ্ছে গুরুত্বপূর্ণ এই পৃথিবীর দেশ রয়েছে, সব দেশেই হচ্ছে বাংলাদেশিরা আরও প্রচুর পরিমাণে শিক্ষা লাভ করার জন্য যাবেন। যখন তারা দেশে ফিরে আসবেন, তখন কিন্তু সেই জ্ঞানগুলো পররাষ্ট্রনীতি প্রণয়নের জন্য আমাদের কিন্তু অনেক কাজে দেবে। তার মতে পার্শ্ববর্তী দেশের সঙ্গেও শিক্ষার্থী বিনিময়ের আয়োজন আরও সম্প্রসারণ করা প্রয়োজন। রাদুগা প্রকাশনীর অনেক বই সেখানে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মসনদে কে বসবে, সেই উত্তরের খোঁজে শুরু হয়ে গেছে আলোচিত সমালোচিত বিসিবি নির্বাচন। রাজধানীর একটি ৫ তারকা হোটেলে সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে নির্বাচন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সন্ধ্যা ৬টায়। নির্বাচনের আগেই বিসিবি পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে ৯ জনের। ১ নম্বর ক্যাটাগরিতে রংপুর বিভাগে একটি পদের লড়াইয়ে আছেন ৩ জন, আর ৩ নম্বর ক্যাটাগরিতে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ও সাবেক ক্রিকেটার দেবব্রত পালের লড়াই ঘিরেই টিকে আছে রোমাঞ্চ। সব মিলিয়ে ৩ ক্যাটাগরিতে পরিচালক হবেন ২৩ জন। বাকি ২ জন পরিচালক সরাসরি মনোনয়ন পাবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। পরিচালকদের ভোটে এই দিনই সভাপতি ও সহ সভাপতি নির্বাচন হয়ে যাবে। শোনা যাচ্ছে কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি হওয়ার পথে আমিনুল ইসলাম বুলবুল। পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান ও প্রার্থনায় শেষ হলো প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা। রাজধানীর সবুজবাগ ধর্মরাজিক বৌদ্ধ বিহারে সে প্রার্থনায় মিশেছিল জগতের কল্যাণ। সন্ধ্যায় ফানুস উৎসব। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। বোধিবৃক্ষ তলে এই প্রদীপ প্রজ্বলনে মিশে আছে ভক্তের প্রার্থনা। এই পূর্ণিমায় এমন আচারের মধ্য দিয়েই বৌদ্ধ ভিক্ষু ও গৃহীদের পাপ মোচন হয় বলে বিশ্বাস বৌদ্ধ সম্প্রদায়ের। বুদ্ধকে বন্দনা করলাম, মোমবাতি দিলাম, একটা ধর্মীয় কাজ করলাম আর কি। সকালে একটু ধর্মীয় কাজ করি, আমরা বিকালে ফানুস উড়াই। সবার মঙ্গলের জন্য কামনা করতেছি, সবার যেন ভালো হয়। উনি বলেছেন যে আকাশে আমি যদি বুদ্ধত্ব জ্ঞান যদি লাভ করতে পারি, আমার চুলগুলো আকাশে উড়ে যাবে। আমি যদি বুদ্ধত্ব জ্ঞান যদি লাভ করতে পারি, আমার চুলগুলো আকাশে উড়বে না। ওনার চুলগুলো হচ্ছে যে দেবতারা নিয়ে গেছে। প্রবণতা হচ্ছে খারাপ কাজকে বারণ করা এবং ভালো কাজকে বরণ করা। মহামতি গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত ৩ মাস প্রবণা ব্রত পালন করেন।
সেই থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস শেষে এই পূর্ণিমা উদযাপন করেন। সকালে পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান শেষে হয় প্রার্থনা। জরা ব্যাধি মৃত্যু এইগুলো দেখে আমাদের গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন এবং সন্ন্যাসী জীবন লাভ করেছিলেন এবং বুদ্ধত্ব লাভ করেছিলেন। প্রবরণা পূর্ণিমার পরদিন থেকেই বিভিন্ন বিহারে পালিত হয় কঠির চিবরদান উৎসব। ফানুস উত্তোলন আমাদের বৌদ্ধদের অন্যতম একটা উৎসব। আমরা অকুশলকে আমরা ত্যাগ করে কুশল কর্মে আমরা ধাবিত হব। বৌদ্ধদের নীতি নির্ধারণে আমরা যেই মহাগৌতম বুদ্ধের যে বাণী আমরা সেই বাণী আমরা শ্রবণ করব। সন্ধ্যায় আকাশ আলোকিত হবে ফানুসের মঙ্গলালোকে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সকাল থেকেই শহর সহ পার্বত্য অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় পূজা, পঞ্চশীল, অষ্টশীল, ভিক্ষু সংঘের পিণ্ডদান সহ নানা ধর্মীয় অনুষ্ঠান। সন্ধ্যায় রয়েছে ফানুস উৎসব। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ বিহার সহ নগরের প্রায় প্রতিটি বিহারে আয়োজন করা হয় প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও দান কর্মসূচির। আমরা ভগবান বুদ্ধের কাছে একটাই প্রার্থনা করি, যাতে জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা সবাই একই সাথে অবস্থান করতে পারি, শান্তি বর্ষিত করতে পারি, সবার সুখ শান্তি কামনা করতে পারি। বুদ্ধের কাছে প্রার্থনা করেছি যেন যুদ্ধ বিধ্বস্ত যে দেশসমূহ আছে তারা যেন শান্তিতে থাকতে পারে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রতিটি বৌদ্ধ বিহারে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বৌদ্ধগুরুরা প্রবারণা পূর্ণিমাকে জাতীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। অন্তর থেকে প্রত্যাশা করি বর্তমান সরকারের মাধ্যমে আমাদের প্রবারণা পূর্ণিমাটা জাতীয় ছুটি ঘোষণা করে। এদিকে খাগড়াছড়ির ধর্মপুর আর্যবন বিহার, গোলাবাড়ি আর্য অরণ্য ভাবনা কুঠির বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে ফুল পূজা, বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়। আজকে আমরা এই অনুষ্ঠানটা পালন করতে যাচ্ছি আর আজকের দিনটা সকলের জন্য মঙ্গল কামনা করছি। পবিত্র কঠিন চিবদান 1 মাস ব্যাপী হবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে। শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমে আমাদের শুভ প্রবারণা পূর্ণিমার মাধ্যমে 3 মাস বর্ষাবার সমাপ্তি হয়। এছাড়া রাঙ্গামাটির বিভিন্ন বৌদ্ধবিহার ও শাখাবন বিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা। দায়ক দায়িকাদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটির রাজবন বিহারের আবাসিক প্রধান ও ভন্তের প্রধান শিষ্য প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুরু হবে 1 মাস ব্যাপী কঠিন চিবরদান উৎসব। পালন করা হবে নানা রীতি। পিন্টু হাজং, ৭১। কমতে শুরু করেছে তিস্তার পানি, কিন্তু এখনও পানিবন্দী হয়ে আছে লালমনিরহাটের 3 উপজেলার নদী তীরের প্রায় 20,000 মানুষ। পানির স্রোতে ভেঙে গেছে রাস্তা ও কালভার্ট, তলিয়ে গেছে ঘরবাড়ি ও আবাদি ফসল। এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দিয়ে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। উজানের ঢলে বেশ কয়েকদিন থেকে তিস্তার পানি বাড়ছিল। এতে পানিবন্দী হয়ে পড়ে লালমনিরহাটের চরাঞ্চল ও নদী তীরের 20,000 পরিবার। অনেকেই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় নেয় উঁচু জায়গায়। কিন্তু সোমবার সকাল থেকে ব্যারাজ এলাকায় কমতে শুরু করেছে তিস্তার পানি। এতে নতুন করে এলাকা প্লাবিত না হলেও দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমেনি। এসব এলাকার বেশিরভাগ বাড়ি তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে রান্না। দেখা দিয়েছে শুদ্ধ পানির অভাব। বন্যা তো এবার 3-5 বার আমাদের বাড়িতে পানি উঠলো, এবার সবকিছু বেঁধে দিয়েছে। ঘরে পানি, খাটে পানি, ঘর বাড়িতে পানি, মনে খাট পর্যন্ত পানি আসছে গেছে। মনে এখন থাকা খাওয়া দাওয়ার খুব একটু কষ্ট। আমরা রিলিফ চাই না, ত্রাণ চাই না। আজকে ত্রাণ দেবেন, কালকে খবর নাই, আবার কালকে পানি আসবে। তবে আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন খুব দ্রুত হোক। এমনকি বন্যার পানিতে তলিয়ে গেছে রোপা আমন সহ শাকসবজির ক্ষেত। ধানের অবস্থাতে পাশে ধান অবস্থা খুবই খারাপ, ধান সমস্ত ডুবে গেছে, সমস্ত ডুবে গেছে। এমন ভাবে পানি ঢুকছে সেটার বলে শেষ করা যায় না। বাছুর, গরু, ছাগল কোথায় নিয়ে যাবে সে আশ্রয়ও নাই। বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শুকনো খাবার দিয়ে সহায়তার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানি নেমে যাবার পর তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয় মানুষজন আছেন, তাদের সকলের সাথে আমরা ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করছি। তবে আমাদের যেটা মনে হচ্ছে যে এই পানি যেহেতু ফ্ল্যাশ ফ্লাড, এই পানি আস্তে আস্তে কমে যাবে।
তা সত্ত্বেও যে বাড়িঘরগুলো অলরেডি পানি উঠেছে, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের বলছি সেগুলো তালিকা তৈরি করতে, এবং আমাদের জেলা প্রশাসক স্যারের সাথে কথা হয়েছে, আমাদের ত্রাণের ব্যবস্থা আছে। এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রণে ব্যারাজের 44টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নীলফামারীর ডিমলা উপজেলার 15টি চর গ্রামে পানি ঢুকলেও এখন সরে গেছে, ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন। বনশ্রী হালদার, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।